ওপর থেকে তাড়াহুড়া পায়ে নেমে এলো রাশিদ। সঙ্গে আমজাদও আছেন। দুজনে বিশ্রাম করেছেন একই ঘরেই। ওনাদের নামতে দেখেই ছোটদের খেলাধুলায় ভাটা পড়ল। অবাক চোখ মুখগুলো ধূসরের থেকে সরে নিক্ষেপ হলো সেদিকে। রাশিদ ধৈর্যহীন কণ্ঠে ময়মুনাকে ডাকলেন, পাশাপাশি উচ্চারণ করলেন, আপা আপা। কাজ ফেলে ছুটে এলো তারা। জিজ্ঞাসা নিয়ে সাথে এলেন বাকিরাও। মিনা বেগম শুধালেন, কি হয়েছে? ওনারা এসে গেছে। এক বাক্যে তটস্থ হলো সবাই। বসা থেকে সকলে তৎপর উঠে দাঁড়ালো। ময়নুমা খাতুন চোখ গোল করে বললেন, কারা? বর্ষার শ্বশুরবাড়ি লোকজন। হ্যাঁ, যাও আপ্যায়নের ব্যবস্থা করো, আমরা এদিকটায় দেখছি। ময়নুমা বেগম ছুটলেন। মিনা বেগম গেলেন পিছনে। সুমনা বেগম মেঝেতে বিছানা পাটি ভাঁজ নিলেই বর্ষা আটকায়, কেড়ে নেয়। অতিথি মানুষ কাজ করবে কেন, বরং নিজেই গুছিয়ে শান্তার হাতে দেয়। পরপর দৌড়ে চলে যায় কামরায়। শ্বশুরবাড়ির লোকদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকা যায়? পুরুষরা দরজার দিকে এগোলেন। সোফার ওপর ফেলে রাখা এলোমেলো কুশনগুলো স্তবভঙ্গিতে ঠিকঠাক করলেন পুষ্প। বাড়ির সামনে গাড়ি ভিড়ানোর শব্দ এলো। মৈত্রী, শান্তা, সুপ্তি বাপ চাচার পিছনে ছুটল। পিউ একই রকম দাঁড়িয়ে, নড়ছ না, কথাও নেই। ধূসর দুকদম এগিয়ে সদর দরজার কাছে যায়। গলা উঁচিয়ে বাইরটা দেখে নেয়। বাড়ির সামনে গাড়ি ফিরেছে মাত্র। পরপর নামলেন 6 জন পুরুষ, অল্প বয়সী, ছেলেদের বেশি। ধূসর দেখা মাত্র পিউর দিকে এগুলো। কাছে এসে ওর দিকে তাকাতেই ভুরু জোড়া কুঁচকে ফেলল। মেয়েটা কেমন অবাক চোখে হাঁ করে তাকিয়ে। ধূসর আমলে নিল না, উল্টে ব্যস্ত ভঙ্গিতে বলল, ওপরে যা, ওনারা গেলে নামবি। খড়খড়ে কণ্ঠে পিউরে হেলদোল নেই। তার নির্বিশেষ অক্ষিপট এক চুল সরল অবধিও না। ধূসর আশেপাশে সবার দিকে তাকালো একবার, পরপর আস্তে পুরুকণ্ঠে বলল, সমস্যা কী? তারা নেই। ধূসর শৈলপ্রান্ত এক জায়গায় গুছিয়ে এলো। মৃদু ধমকে বললেন, কিছু বলছি না। পিউ নড়ে উঠে সম্ভিত ফেরে। ধূসর তপ্ত চাউনি খেয়াল পড়তেই এক ছুটে ত্যাগ করে বর্ষার ঘর। পুষ্পকে চোখ দিয়ে একই রকম ইশারা করল ধূসর। ভাইয়ের হুকুম মানতে কুটি কুটি পায়ে সেও উঠে গেল। মেয়েদের মধ্যে সুপ্তি, শান্ত, মারিয়া, মৈত্রী উপস্থিত সেথায়। মিনিটের মধ্যে বসার ঘরে ভরে আছে। রাশিদ মোত্তালিব সাদরে সোফায় নিয়ে বসালেন অতিথিদের। শিকদার বাড়ির সবার সাথে পরিচয় করালেন। ধূসরের সঙ্গে সারা হলো কর্মদন। সাদিপ নেই এখানে, মাত্রই কোথায় একটা গিয়েছে। ছেলে দুলাভাই, নিজের ভাই, বন্ধু আর কাজিন সহ মোট 6 জন এসেছে। বড় বড় 3টে লাকেজ বয়ে এনেছে সাথে। বর্ষার পা থেকে মাথা অবধি যা প্রয়োজন সব রয়েছে এখানে। 5 মিনিটের মাথায় ময়নুমা বেগম, শিউলি খানুন, মিনা বেগম হাজির হলেন ট্রে সমেত। এক একজনের হাতে এক এক ট্রে, তাদের কয়েক আইটেমের খাবার। ওনাদের দেখে সালাম দিলেন বরপক্ষ। বর্ষা দেবর ময়নুমাকে শুধালেন, ভাবি কোথায় আন্টি? ঘরে আছে বাবা। ছেলে দুলাভাই বললেন, ওকে ডাকবেন একটু, দেখা করে যাই। ময়নুমার স্বামীর দিকে তাকালেন। তিনি আবার দেখলেন আমজাদের দিকে। আমজাদ ইশারা করলেন, বোঝালেন ডাকতে। ময়নুমা খাতুন সুপ্তিকে বলেন, ডেকে আনতো মা। ছুটল মেয়েটা, বর্ষাকে ডাকতে গেল। এই ডাকাডাকির জন্য দিনে অন্তত 25 বার তাকে দৌড়াতে হয়। এত বড় সিঁড়ি ওঠানামা করতে হয়। এতবার ছোটাছুটিতে আজ অবধি মোটা হলো না তার, হবে না। জন্ম হলো হ্যাংলা পাতলা রয়ে গেল। সুপ্তি একেবারে বর্ষাকে সাথে নিয়ে নেমেছে। মাথায় তার বিশাল ঘোমটা। নরম পায়ে এসে হাতে উঁচিয়ে সালাম দিল সবাইকে। অর্ধেক কথায় অস্পষ্ট, চোখ মেঝেতে, কণ্ঠ কাঁপছে। কুণ্ঠা। ছেলে দুলাভাই হেসে বসতে বললেন। বসল সে। জিজ্ঞেস করল, কেমন আছেন? বর্ষা কম্পিত স্বরে জবাব দিল, ভালো। আপনারা?
শুরু হলো গল্প। মারিয়া দাঁড়িয়ে এক কোণায়, তার সুন্দর চেহারা দিকে একটু পরপর তাকাচ্ছে বরের বন্ধু আরিফ। মারিয়া খেয়াল পড়ল অনেকক্ষণ পর প্রথম দফায় গায়ে না মাখলেও আস্তে ধীরে চাউনি জোরালো হলো। মারিয়া অস্বস্তির সাথে মেজাজ বিগড়ালো। এভাবে ক্যাপলার মতো চেয়ে আছেন কেন? আশ্চর্য। সে গায়ে ওড়না ঠিকঠাক করল, কপালে পড়েছে গাঢ় ভাঁজ। আচমকা সেখানে হাজির হলো সাদিপ। আলগোছে একটা প্লাস্টিকের চেয়ার পাতালো ঠিক তার পিছনে। ওপরে রাখলো একটা বড় সাইজের পচা টমেটো। এটা সে ভুজুং ভাজুং দিয়ে বেলালে থেকে জোগাড় করেছে। ছেলেটা অবশ্য কারণ না জেনেও এনে দিয়েছিল। সাদিপ সচেতন দৃষ্টিতে চারপাশে বোলালো। না, এদিকে কারোই মনোযোগ নেই। সে কাজ শেষ করে এসে পাশে দাঁড়ায় মারিয়ার। সে ওকে দেখে ভুরু কুঁচকায়। বিপরীতে সাদিপ দাঁত বের করে হাসল। অমনি মুখ বাঁকালো মারিয়া। ভরকালো সাদিপ। সামনে ফিরে বিদিষ্ট হয়ে শ্বাস ফেলে ভাবল, কি মেয়ে রে বাবা। সোফায় যখন গল্পে মশগুল সবাই, রাশিদ আমজাদ জমিয়ে নিয়েছেন। ছেলে বড় দুলাভাই মোটামুটি বয়সে বলে আড্ডায় বেশ মেতেছে। এর মধ্যেই সাদিপ মারিয়ার পায়ে দিক চেয়ে উঁচু কণ্ঠে বলল, আরশোলা। মারিয়া হৃৎপিণ্ড ছলকে উঠে। সত্যি মিথ্যে দেখারও প্রয়োজন পড়ল না। এইটুকু শুনে চিৎকার ছুড়ল। পরপর ভয় পেয়ে পিছিয়ে যেতে নিলেই চেয়ারটা বাঁধল। মারিয়া টাল হারিয়ে ধপ করে বসে বলল, অমনি পচা টমেটো ফেটে মেখে গেল গায়ে। কিছু ছিটকে লাগলো লম্বা চুলে। জামার ব্যাক সাইড পুরো একাকার হয়ে গেছে। মারিয়া হকচাকালো, থমকে তাকালো। যত্রতত্র হুহা করে হেসে উঠল সাদিপ। হাসতে হাসতে নুয়ে গেল, পেট চেপে ধরল। মারিয়া হতবুদ্ধি হয়ে হাত রাখল চেহারে। আঠালো কিছু উঠে এলো আঙ্গুলে। নাকের কাছে ধরতে পচা গন্ধ গা গুলিয়ে এলো। মুখভঙ্গি দেখে আরও বেশি করে হেসে ফেলল সাদিপ। মারিয়া বুঝতে বাকি নেই এসব কার কাজ। কটমটো করে তাকালো সে। ইতিমধ্যে সকলের মনোযোগ পড়েছে এদিকটায়। সাদিপের আরশোলার কথাটা না শুনলেও মারিয়া চেঁচানো স্পষ্ট শুনেছে। রাশিদ উদ্বিগ্ন নিয়ে বললেন, কি হলো মারিয়া, চেঁচালে কেন? মারিয়ার আগে দুঃখে কান্না পেল। সে না পারছে উঠতে, না পারছে বসে থাকতে, অথচ দুদিকে মাথা নেড়ে বোঝালো কিছু না। সাদিপ সোজা হয়ে দাঁড়িয়ে তখন ঠোঁট চেপে হাসছে, মাঝে মাঝে শরীর দুলছে। মারিয়া গাঢ় হয়ে বসে থাকে। পরিস্থিতি স্বাভাবিক ভেবে অতিথিদের নিয়ে ব্যস্ত হয়ে সকলে। সাদিপ সুযোগ বুঝে এগিয়ে এলো একটু। খানিক ঝুঁকে আস্তে করে বলল, মিথ্যে মিথ্যে সিনিয়র সাজলে এরকম সম্মানই তার প্রাপ্য হয়। মিস ম্যারেলিয়া, কি ভেবেছিলেন বয়সে আমার ছোট হয়ে বড় অপু হবেন, ভার্সিটি সিনিয়রদের মতো র্যাকিং করবেন? তারপর সত্যি জবাব নেই। আপনার বুদ্ধি, বোকা মেয়ে। আজকের পর সাদিপের সাথে ঝগড়া করতে এলে কিন্তু দুবার ভাববেন, কেমন? তারপর বিজয়ী হেসে সোজা হয়ে দাঁড়ালো। হেঁটে গিয়ে সামিল হলো সভায়। পিছনে মারিয়া অসহায় মনে বসে থাকলো। যতক্ষণ না বসার ঘর খালি হবে এভাবেই থাকতে হবে। উঠে নিল তো দেখে নেবে সবাই, মানিজ্য থাকবে কিছু। সেরাতে বসা একা নয়, গোসল তাকেও সারতে হয়েছে। চুলে মেখে যাওয়া পচা টমেটো রসে শ্যাম্পু করতে হলো। মারিয়া কাঁপতে কাঁপতে কম্বল মুড়ি দেয়। এক ঘর মানুষের সামনে এত বড় অপমান। সাদিপের অট্টহাসি মনে করে সে পণ করল, এর শোধ আমি তুলবই। ফিউ। বিছানায় বসে ঠোঁট জুড়ে মুচকি হাসির ছোটাছুটি। চোখের সামনে মেলে রাখা ফোনের স্ক্রিন। জল করছে ধূসরের শার্ট প্যান্ট পরা ছবি। এই তো দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুদিন আগেই আপলোড করেছিল টাইমলাইনে। পিউ যে কতবার দেখছে এটা। উফ, কি মারাত্মক স্টাইল। দাঁড়ানোর মাঝে মধ্যে ধূসরের বুক পকেটে গোজা সানগ্লাসটাকে ভীষণ হিংসে হয়। ওটাও তার বুকের কাছে জায়গা পায়। আর সে ভেবেই পিউ জ্বালায় দুহাত ভেঙে এলো। কানের কাছে বেজে উঠল একটু আগে কথাগুলো। ধূসরের মন মাতানো, হৃদয় জুড়ানো, সে সব অবিশ্বাস্য ধ্বনি। সেই ক্ষণে পিউ তলিয়ে গেল দোটানায়। ধূসর কি ওসব ওকে
উদ্দেশ্য করে বলেছে নাকি বলেনি? একবার মনে হলো ওকে বলেনি। যদি বলতেন তবে তার হৃদয়ে এত প্রেম সে কি করে এত নিরুদ্বেগ থাকতে পারে? আবার মনে হচ্ছে ওকেই বলেছে, না হলে আর কেউ বা আছে ধূসর ভাইয়ের? ওনার পাশে কাউকে ভাবলে তো। পিউর বুক কাঁপে, বক্ষস্পন্দ বাড়তে বাড়তে পাহাড় ছিল। দুদিকে ঘন ঘন মাথা নেড়ে জোর দিয়ে বলো, না না, উনি আমাকে বলেছেন। আমাকেই। তারপর ঠোঁটের কাছে ফোন এনে ধূসরের ছবি দীর্ঘ কবির চুমো আঁকল পিউ। এই লোকটার প্রেমে পাগল হয়ে সে। ও না হবে কি, হয়েই তো আছে। হঠাৎ পাশ থেকে ফোনের রিংটোন বাজলো। টেবিলের উপর রেখে যাওয়া পুষ্পর ফোন ভাইব্রেট হচ্ছে সামনে। পিউ তাকিয়ে দেখলো একবার। বিছানায় বসে স্ক্রিনে ছোট ছোট নম্বর ঠাহর করা গেল না। পুষ্প ওয়াশরুমে, তখন পিউ বসে থেকে হাঁক ছুটল। তার ফোন বাজছে, ওপাশ থেকে উত্তর আসে না, অথচ রিং হচ্ছে এখনো। অজ্ঞাত ব্যক্তি। অধৈর্য খুব। পিউ শেষমেশ গা থেকে লেপ সরিয়ে উঠে এলো, ফোন তুলল হাতে। আনসেভ নাম্বার দেখে বিভ্রমে পড়ল। ধরা কি ঠিক হবে? ভাবতে ভাবতে কেটে গেল লাইন। সেকেন্ডের মাথায় আবার বাজলো। পিউ রিসিভ করে এবার কানে গুজে হ্যালো বলার আগে উৎকণ্ঠিত স্বরে ভেসে এলো, কী করছো? বিজি? ফোন ধরছিল না যে? পিউ মুহূর্তের মধ্যেই স্বর চিনে ফেলো। বিভ্রান্ত হয়ে আরেকবার ফোন সামনে আনলো। পরিষ্কার চোখ বুলিয়ে ফের কানে ঠেকালো। ও পাশের মানুষটা বলল, হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো। পিউ অনিশ্চিত কণ্ঠে বলল, ইকবাল ভাইয়া। লোকটি কথা বন্ধ। পিনপতন নীরবতা নেমে এলো তৎক্ষণাৎ। হ্যাঁ না বলছে না। টু শব্দ নেই। পিউ আবার বলল, ইকবাল ভাইয়া না? হ্যালো, শুনতে? এর মধ্যেই ফোন টেনে নিল পুষ্প। পিউ চমকালো না, তবে অবাক হলো। পুষ্প স্ক্রিনে তাকাতেই চোখ বড় বড় করলো, কেমন ভ্যাকাঝাকা খেলো। পরপর কট করে লাইন কেটে দিল। তাকালো তার দিকে, রাগ দেখিয়ে বলল, পারমিশন না নিয়ে কারো ফোন রিসিভ করতে নেই, জানিস না তুই? ওটা কি ইকবাল ভাইয়া ছিল? পিউ সঠিক জায়গায় তীর ছুটছে। পুষ্প তবুও নিভে গেল না। উল্টে প্রতাপ নিয়ে বলল, ইকবাল ভাই হবে কেন? উনি কেন ফোন করবেন? আন্দাজে কথা না বলে চলে না তোর, তাই না? পিউ ভুরু কুচি করে বলল, যেতে যাচ্ছ কেন? আমি তো শুধু পথে মধ্যে কথা কেড়ে নিলেও। পুষ্প, কি শুধু? তুই আমার ফোন রিসিভ করে কি গোয়েন্দা হতে চেয়েছিলি? আর যেন না দেখি আমার ফোন ধরতে। এক চড়ে সব দাঁত ফেলে দেব তাহলে। বেয়াদব কোথাকার। পুষ্প রুক্ষ ব্যবহারে পিউর বুক ভারী হয়। কষ্ট পেল সে। চোখ ফেটে উকি দিল স্বচ্ছ জল। নেত্রপল্লব ভিজে উঠল। ঠোঁট চেপে কান্না আটকে অভিমানী কণ্ঠে বলল, তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। এরপর বিছানায় কোনায় গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পুষ্প এতক্ষণে হুঁশ ফিরেছে। কপাল চাপড়ে জিভ কাটল সে। ভয় পেয়ে, নার্ভাস হয়ে কী না কি বলে ফেলিস। সে চটজলদি গিয়ে বোনের পাশে শোয়। পিছন থেকে জড়িয়ে ধরে পিউ মুচড়ে উঠল। দাপাদাপি করে বলল, ছাড় আমাকে। পুষ্প ছাড়ল না, উল্টো বোনে তুলতুলে গালে চুমুই বলল, আমন লক্ষ্মীবাবু, এমন গলে না। পিউ চুপ করে থাকলো। ছোটাছুটি করলেও লাভ হলো না। পুষ্প মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সামনে তোর পরীক্ষা তো, অনেক চিন্তায় ছিলাম, এজন্য না বুঝি কী না কি বলে ফেলেছি। সরি। পিউ নাক মুখ কুচকে তাকায়। এটা কেমন লজিক পরীক্ষা ওর? চিন্তা তার বোনের। কিছু বলতে গেলে তখনই ঘরে ঢুকলো বর্ষা। লাজুক লাজুক চেহারাটা দেখতে পিউ কথা গিলে নেয়। বর্ষার বুকের সাথে চেপে রাখা পকেটটা চোখ পড়ে। সে দৌড় চাপিয়ে এগিয়ে এলো। দুবোন তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। পুষ্প শুধালো, পকেটে কি? বর্ষা মাথা নামিয়ে হাসলো। মৃদু কণ্ঠে বলল, তোর ভাইয়া পাঠিয়েছে। পিউ এতক্ষণে রাগ ঢাক উড়ে গেল। চোখ বড় করে বলল, তাই? কি দিয়েছে দেখি? বর্ষা প্যাকেট বাড়িয়ে দিল। হাতে নিয়ে উগরিপ হয়ে খুলে সে বেরিয়ে এলো। টকটকে গোলাপ, রজনীগন্ধার সাথে একটা লাল পাড়ে কালো শাড়ি। ভিতরে ছোটোখাটো চিঠি আছে। পিউ হাতে তুলল। অনুমতি চাইল পর্ব। বর্ষা মাথা তোলায়। পিউ ভাঁজ খুলে জোরে জোরে বলল, বিয়ের আগে আমার তরফ থেকে পাঠানো প্রথম উপহার। আশা করছি আর আক্ষেপ নেই।
আমার মেয়েদের জিনিস কেনার অভিজ্ঞতা নেই, জানি না কেমন লাগবে তোমার, তবু কিনেছি। এখন আমার মিষ্টি বউটা পছন্দ হলেই শান্তি। পিউ থামলো, পুষ্পপুকে হাত দিয়ে বলল, হায় কি রোমান্টিক। বর্ষার শাড়ি আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বলো, সকালে কথায় কথা বলছিলাম আমার একটা প্রেম করা হলো না, এখন তো বিয়ে হয়ে যাচ্ছে। আপনার থেকেও একটা উপহার পেলাম না, সেটা দেখে মনে হবে না বয়ফ্রেন্ড দিয়েছে, তাই উনি এখন ওনার ভাইয়ের থেকে লুকিয়ে পাঠালেন। তিনি দিয়েছেনও লুকিয়ে। পিউ পুষ্পমুখে চাওয়াচাই করলো। আচমকা দুজনে চিংপটাং হয়ে শুয়ে পড়ল বিছানায়।